সম্মানিত সুপারভাইজার শ্রদ্ধেয় ইন্দ্রদেব বর্মা, শ্রদ্ধেয় নিন্টুদেব মহোদয়, উপস্থিত আছেন আইসিডিএস প্রজেক্টের 230টা অঙ্গনারী কেন্দ্রের সম্মানিত কর্মীগণ। আমি সবাইকে এখনো যারা হলঘরের বাইরে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হলঘরে প্রবেশ করুন। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। শ্রদ্ধেয় আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক তুলাশিকর আরডি ব্লকের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রদীপ দেব মহোদয়, উনি এসে গেছেন। আমি স্যারকে ডায়াসে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তুলাশিকর আরডি ব্লকের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রদীপ দেব মহোদয়। উনি ওনার ভীষণ ব্যস্ততার মধ্যেও আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সার্থক করে তোলার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা উদ্বোধক এবং সিডিপি মহোদয়ের অনুমতিক্রমে এখনই শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক তুলাশিকর আরডি ব্লকের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রদীপ দেবমা মহোদয়ের অনুমতিক্রমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের স্বাগত ভাষণ দান করার জন্য তুলাশিকর আইসিডিএস প্রজেক্টের সম্মানিত সিডিপিও মহোদয়কে ওনার স্বাগত ভাষণ রাখার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যালো, সবাইকে নমস্কার। আজকে এই মহতী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমাদের সম্মানিত বিএসসি চেয়ারম্যান শ্রীযুক্ত প্রদীপ কুমার মহোদয় উপস্থিত আছে। আমাদের মধ্যে উপস্থিত থাকবে এডিশনাল বিডিও মহোদয় এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছে আমাদের দপ্তরের সুপারভাইজারগণ এবং গ্যাস এজেন্সি যারা যুক্ত, যারা এখানে উপস্থিত আছেন ওনারা
এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আগত আমার অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ, সবাইকে আমার দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং তুলাশিকর ICDS প্রজেক্টের তরফ থেকে এবং আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে মূলত টাকার যে বিষয় হলো যে আজকে আমাদের একসাথে দুটি বা তিনটি কাজ হবে। একটা হলো আমাদের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা গ্যাস সিলিন্ডার দেব, এটার একটা উদ্বোধন। এবং আরেকটা বিষয় হলো আগামী 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের একটি সার্ভে করতে হবে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ যৌথ উদ্যোগে। আদর্শ মাতৃত্ব অভিযান, সেই হিসাবে আমাদের হেলথের যারা আছেন ওনারা বিস্তারিতভাবে বলবেন, আমি এটা ব্যাখ্যা করব না। আরেকটি বিষয় হলো যে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কাজ আমরা করে থাকি আমাদের দপ্তরে, পোষণ ট্র্যাকার হোক বা ICDS হোক বা সবলা হোক, বিভিন্ন যে স্কিম আমরা করি তার সম্পর্কে একটু বিস্তারিত একটু মূল্যায়ন করা। চিকিৎসা আপগ্রেড খাইনি বাকি তো তিনি যে মূল কথা তিনি খায় অ্যাকচুয়ালি যে বিষয় তিনি গ্যাস ডিস্ট্রিবিউশন নিয়ে একটা ওপেনিং जों তিনি যতন গ্যাস হিমায়া কিছু সম্পন্ন সঙ্গিনায় এবং ইয়াং এলাকানি যারা চিনারব চাম্পর সেক্টর অথবা তোমার শিকারিবাড়ি সেক্টর আবরণ जों তিনি নিবিসিংহ না রিনানি ব্যবস্থা ফেন दा सिंह জায়গাও 6টা जों जों উদ্বোধন ফেনে তিনি যারা সম্মানিত অতিথি লোকঙ্গ বড় উদ্বোধন ফাইনাল 6টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চুজ ফাইনেছেন আবার রিজার্ভ হব এবং বাকি जों তিনি বা তিনি মানাটা তিনি প্লান্ডি এলাকা খানা পান প্লান্ডি আবার তিনি এসেন্টলি যে গোডাউন আরম্ভ হইতে মাতলাম যে মূলত যে বিষয় ওনখা তিনি মোট 220টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র দং আমাদের 220টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। এর মধ্যে আমরা গত বছর 2021-এ আমরা 15টা অলরেডি আমরা দিয়ে দিয়েছিলাম। আমাদের স্যাংশন এসেছে 15টা এবং 15টাই আমরা দিয়ে দিয়েছি। আর বাকি যেগুলি 205টা ছিল সেই 205 এইবার স্যাংশন হয়েছে এবং এর মধ্যে 2টা গ্যাস এজেন্সিতে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। একটা হলো বেহালাবাড়ি যেটা পূর্ব লক্ষ্মীসরা নামে একটা এজেন্সি আছে, সেখানে আমাদের 141টা পাবো এবং চেপড়ি সার্কেলে যারা আছে তারা সেখানে হবে 64 মানে সুশৈপিতা ওনারা দেবেন। এই পর্যন্ত এই সিদ্ধান্ত এবং সেগুলি কোন কোন এলাকা রাজনগরের দিকে বাদলাবাড়ির দিকে যে সার্কেল সেই সার্কেলগুলি সেখানে সেগুলিতে হবে। যেহেতু গ্যাস সিলিন্ডার বারবার আমাদের দোকানে রিফিল করা হবে তার জন্য সেখানে করা হয়েছিল, কিন্তু এখনো ফাইনাল হয় না। এটা হয়তো চেঞ্জও হইতে পারে, আবার বেহালাবাড়িতে আসতেও পারে, কারণ এখন তাদের সাথে আমাদের একটু বার্গেনিং চলছে। কারণ যে
সরকার যে মূল্য দিয়ে দিয়েছে আমাদেরকে ৬,৮০০, সেই টাকায় ওনারা দিতে পারবেন না। যদিও আমাদের বেহালা বাড়িতেও এই টাকায় দিতে পারবে না, তবুও আমরা এখন আপাতত আমরা গ্যাস সিলিন্ডার আমরা সিঙ্গেল আমরা দেব, পরবর্তী সময়ে আমরা ডাবল দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। গত বছর কিন্তু আমরা ডাবলে দিয়েছিলাম। তো যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে, তার জন্য এই সিদ্ধান্তে আমরা নিতে হয়েছি যে এখন আপাতত আমরা সিঙ্গেল দেব, পরবর্তী সময়ে আমরা যদি দপ্তরের কাছে আমরা লিখি, যদি স্যাংশন আসে আমরা দেব। তো যদি না স্যাংশন হয় তারপরেও আমরা চেষ্টা করব কিভাবে দেওয়া। তো এখানে আমি মোটামুটিভাবে একটু বিস্তারিতভাবে বললে আমার মনে হয় ভালো। আজকে 48টা এসেছে, এর মধ্যে পশ্চিম চাম্পাসরা এডিসি ভিলেজের 13টা, পূর্ব চাম্পাসরার 14টা, শিকারি বাড়ির 8টা, তকসায়া বাড়ির 5টা, পূর্ব তকসায়ের 8টা। এই হলো আজকে 48টা। এর মধ্যে পূর্ব সিংহীশ্বরা যেটা 6টা। এটা আমি অনুরোধ করব যারা গ্যাস এজেন্সিতে আছেন, ওনারা লাঠা বাড়িতে গিয়ে ওনাদের যে 6টা এটা যাতে ডিস্ট্রিবিউশন করে। এবং আসালাম বাড়ি 10টা, বনবাজারে 11টা, পশ্চিম পরাণীশ্বরা 11টা এবং পশ্চিম লক্ষ্মীশ্বরা 12টা। এটাও তাদের দায়িত্ব থাকবে। যারা গ্যাস এজেন্সিতে আছে ওনারা পারলে এক জায়গাতে গিয়ে, আসাম বাড়িতে এক জায়গাতে গিয়ে বনবাজার সহ ওনারা যাতে একদিন ডেট করে দেয়, পশ্চিম পরাণীশ্বরা এবং লক্ষ্মীশ্বরা এটাও যাতে সেভাবেই দেওয়া হয়। আর পশ্চিম বাসাই বাড়িতে 11টা, পূর্ব বাসাই বাড়িতে 12টা। এটাও আজকে দেওয়া হবে না, এখানে আমাদের এখানে আসে নাই, এটা তাদের এখানেই আছে। এবং ওনারা পরবর্তী সময় একটা ডেট ফিক্স করে যাতে দিয়ে দেওয়া। এবং আমি অনুরোধ করব যারা এজেন্সিতে আছেন ওনাদেরকেও, এবং যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তোমরা যখন গ্যাসটা রিসিভ করবা তখন একটা ফটো তুলতে হবে, ফটো তুলে আপডেট করতে হবে। এবং যারা এজেন্সিতে আছে ওনাদেরও একটা কর্তব্য থাকবে নিশ্চয়ই, যে যখন ওনারা দেবেন তখন যাতে একটা স্ট্যাম্প তোলা হয় এবং এটা আপলোড করা হয় আমাদের গ্রুপের মধ্যে অথবা আমার কাছে। তাহলে আমরা বিষয়টি আমরা আমাদের ডাইরেক্টর লেভেলে আমরা দিতে পারবো। বিদ্যাবিল 8টা, বেহালা বাড়ির 6টা, পূর্ব বেহালা বাড়ির 6টা। এটা আমার মনে হয় স্পটে যেতে হবে না, গ্যাস এজেন্সির এখান থেকে দিতে পারবে। শুধু বিদ্যাবিলটা আলোচনা করে যারা এজেন্সিতে আছে ওনারা যাতে এটা সমস্যাটা সমাধান করে দেন। বাকিগুলি যেটা বাজলাবাড়ির 7টা, হলংনকাই 4টা, পশ্চিম রাজনগর 6টা, পূর্ব বাদলাবাড়ির 7টা, পূর্ব রাজনগর 17টা, রাধাচরণনগর 6টা, রাজনগর 6টা, দুই সিংরাম বাড়ি 11টা। এই 64টা চেবরিতে আছে। চেবরি যদি না দেয় তাহলে আমরা কেওয়াইসি ফর্মের নাম তো কেওয়াইসি, এই কেওয়াইসি ফর্মটা আমরা নিয়ে নেব এবং এটা আমরা পরবর্তী সময়ে আমরা বেহালা বাড়িতে আমরা আলোচনা রাখব। এই গেল গ্যাসের যে অবস্থা। এখন আমাদের যে দপ্তরে কিছু কিছু কাজ আছে, এই কাজের একটু জাস্ট 1 মিনিট আমি আলোচনা করব। যেমন আমরা কিছুদিন আগে আমরা 14 থেকে 18 জন 18 বয়স তাদের আমরা সার্ভে করেছিলাম, মনে আছে সবার? তো সেখানে 2টা বিষয়ে আমরা পাঠ করে দিতে হবে। একটা হলো আউট অফ স্কুল আর একটা হচ্ছে স্কুলিং। 2টা যেগুলি আমরা 72 আমরা এখন পর্যন্ত পেয়েছি। এই 72-র মধ্যে কোন জন
কোন জন আউট অফ স্কুল এবং কোন জন স্কুল কুইন, এটা আইডেন্টিফিকেশন করে দিতে হবে। আমরা আজকের মধ্যে আমরা গ্রুপে দিয়ে দিব এই লিস্টগুলি, এবং সুপারভাইজাররা এটা দায়িত্ব নিতে হবে। সুপারভাইজাররা দায়িত্ব নিয়ে কোন জন স্কুলিং এবং কোন জন আউট অফ স্কুল এটা আইডেন্টিফিকেশন করে কালকে বা পরশুর মধ্যে যাতে আমার কাছে দেয়। আমি লিস্টটা আমি গ্রুপে দিয়ে দেব। আর একটা বিষয়, অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি হেল্পার তাদের মোবাইল নাম্বার, এক্সাক্ট মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে। তাহলে পরে কিন্তু অসুবিধাটা তোমাদেরই হবে, আমার না। কারণ এখন এমন একটা পলিসি এসেছে, বেতন ঢুকাতে গেলেও এই মোবাইল নাম্বার সঠিক থাকতে হবে। মোবাইল নাম্বারের সাথে তোমার অ্যাকাউন্টের নাম একটা মানে জয়েন্টলি হতে হবে, আপডেট করতে হবে। আপডেট যদি না হয় তাহলে টাকা ঢুকবে না। এটা খুব কেয়ারফুলি একদম। অনেকে দেখলাম একটা নাম্বার দিল, 2 দিন পরে এটা চেঞ্জ হয়ে গেল। এটা যাতে না হয়, এবং মোবাইল নাম্বার যখন চেঞ্জ করবে তখন কিন্তু আমাদের কনসার্ন দিয়ে আমাদের নজরে এনে এটাকে চেঞ্জ করতে হবে। মোবাইল নাম্বার যাতে চেঞ্জ না হয়। এবং আমাদের গ্রুপে দেখলাম আমরা 120-এর মধ্যে মাত্র 119 জন আছি, বাকি কিন্তু ওটাও গ্রুপে নাই। কারণ আমি গতবার প্রজেক্ট লেভেল সেমিনারেও বলেছিলাম যে অন্তত মোবাইল নাম্বার কারেক্ট করে হোয়াটসঅ্যাপ করে যাতে আমাদের কাছে পাঠায়, আমরা এটাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমরা দিয়ে দেব। কিন্তু এখনো কিছু জন করেছে, কিন্তু বেশিরভাগই করে না। পোষণ ট্র্যাকার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবারই বলছি, পোষণ ট্র্যাকার কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোষণ ট্র্যাকার এটা না করলে কিন্তু আগামী দিনে আমরা ফান্ড পাবো না। WCD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লি, WCD অলরেডি বলে দিয়েছে পোষণ ট্র্যাকারে যারা থাকবে না তাদের ফান্ড দেওয়া হবে না। কাজে কাজে প্রত্যেক অঙ্গনওয়াড়ি দিদিমণি খুব কেয়ারফুলি পোষণ ট্র্যাকার করতে হবে। যদি সমস্যা হয় নিজে এসে এই সমস্যার সমাধান করতে হবে। কিছুজন আমার কাছে রিপোর্ট দিয়েছিল যে এটা প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা অলরেডি ডাইরেক্টরেটে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এবং যদি ঠিক না হয়, তাহলে যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হওয়ার কথা। কিন্তু কোনো প্রবলেমও জানাইলো না, কোনো কিছু আমরাও পাঠাইলাম না, আমরাও জানলাম না, চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। কারণ এখন পোষণ ট্র্যাকারের মাধ্যমে সমস্ত ফান্ড ক্রিয়েট করা হবে, এবং সুপারভাইজারগণ প্রত্যেকটা মাসে একটা পারফরমেন্স রিপোর্ট, পোষণ ট্র্যাকারের যে পারফরমেন্স রিপোর্ট, এই পারফরমেন্স রিপোর্ট কিন্তু লাগবে, নাহলে কিন্তু পেমেন্টের ক্ষেত্রে অনেক ঘাটতি হয়ে যাবে। তো এই হলো বিষয়। আর আপনারা সকলেই জানেন, বা চেয়ারম্যান সাহেবও আছেন এখানে, আমরা কিন্তু এখন যে ভাতার যে দরখাস্ত আমরা অফিসে রাখি এই কারণে যাতে ভুল ত্রুটি না হয়। পঞ্চায়েতে দিলে পরে পঞ্চায়েতে হয়তো বা সপ্তাহ বিষয়ে নাও জানতে পারে। আমাদের অফিসে হলে আমাদের অফিসে একটা সেকশন আছে, সেই সেকশনে উনি ওনারা সবাই ট্রেন এবং জানে কোন বাধাটা কিভাবে দিলে হয়, সঙ্গে সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে পারে। তার জন্য কিন্তু দরখাস্তটা আমরা অফিসে রাখি, এটা আমাদের দপ্তরের একটা নির্দেশ। তো ফলে আমরা এখন এই যে সোশিয়াল পেনশনের যে দরখাস্ত, ভাতার যে দরখাস্ত, 33টা ভাতার দরখাস্তই আমরা এখন রাখি। তো সেখানে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। কমন যেটা জিনিস
এটা শুধু ওয়ার্কাররা তাদেরকে বললেই চলে, কারণ এত দূর দূরান্ত থেকে আমার কাছে এসে জিজ্ঞেস করে কি কি লাগে, এটা খুব দুঃখের বিষয়। প্রত্যেকটি পঞ্চায়েতের যারা পেয়ারা আছে এবং অঙ্গনওয়াড়ি দিদিমুরা এটা জানা দরকার। কমন সেন্স এগুলি কি কমন সেন্স, যদি তার অন্তোদয় হয়, স্লিপ অন্তোদয়, যদি অন্তোদয় হয় তাহলে তার বেশি ইনকাম লাগবে না, আর বাকি সবারই বেশি ইনকাম লাগবে 1 লাখ টাকা নিচে। সে এডহক হোক, বিপিএল হোক বা এপিএল হোক, সবটাই কিন্তু লাগবে বেশি ইনকাম এবং 1 লাখ টাকার নিচে। দ্যাট মিনস মাসে 8 লাখ আর 8,000-এর বেশি যাতে না হয়। 8-12-96 8,000-এর মাসে যদি বেশি হয় তাহলে কিন্তু হবে না। তো 8,000-এর মাসে তারা তো মাসে দেয়, আমি দেখলাম অনেকটা বেশি ইনকাম মাসে দেয়, এটা যাতে 8,000-এর কম হয়। তো এই বিষয়গুলি আছে। আর একটা বিষয় কমন সেন্স যেটা কিটা, সেটা হচ্ছে প্রত্যেকেরই লাগবে তোমার নন গভর্নমেন্ট এমপ্লয়ি সার্টিফিকেট। নন গভর্নমেন্ট এমপ্লয়ি সার্টিফিকেট এটা কি এনি গেজেটেড অফিসার, যে কোনো গেজেটেড অফিসার, গেজেটেড অফিসার মানে কে হেডমাস্টার হইতে পারে হাই স্কুলের, বা 12 স্কুলের হেডমাস্টার হইতে পারে, বা ফিশারি অফিসার হইতে পারে, বা এগ্রিকালচার অফিসার হইতে পারে, বা এসডিও, পিডব্লিউএস, এসডিও, পিডব্লিউডি ওনারা হতে পারে। তাদের একটা দরখাস্ত মানে একটা সার্টিফিকেট এটা লাগবে। সেখানে লেখা থাকবে যে ওই ফ্যামিলিতে সরকারি চাকরি করে কেউ নাই, আমার জানা মতে কেউ নাই। এটা ফর্ম যদি লাগে, ফর্ম আমাদের অফিসেও আছে। তো এরকম একটা সার্টিফিকেট লাগবে। আমি শুনেছি বিডিও সাহেব আমাকে কিছুদিন আগে আমাকে টেলিফোনে জানাইছে যে ওনার কাছে নাকি অনেক বীর জমে গেছে, কোনো ফিল আপও নাই, নিজে নিজে ফিল আপ করতে হয়। এটা বিডিওর কাজ না, বিডিওর কাছে যাতে না যায় আমরা এইভাবে অ্যাওয়ারনেস করতে হবে। কারণ অনেক তো আরো গেজেটেড অফিসার আছে, বিডিওর কাছে কেন? যেমন আমার কাছে, আমাদেরকে তো নাই বলে দিয়েছে যে আমাদের সার্টিফিকেটে হবে না, কারণ যেহেতু স্যাংশন অথরিটি আমরা, আমাদের দপ্তরের যারা গেজেটেড অফিসার আছে তাদের কোনো সার্টিফিকেটই লাগবে মানে চলবে না সেই ক্ষেত্রে। তো আমাদের তো বাদ, তো বিডিও এত ঝামেলার মধ্যে এটা দিতে পারবে না, কারণ এটা যাতে না হয় এটা আমি সেকশনকে বলে দিয়েছি এই দিনে, যাতে বিডিওর কাছে না যায়। অন্য অনেক অফিসার আছে, যেমন এগ্রিকালচার আছে আমার অফিসের সামনে 2-3 জন এগ্রিকালচার অফিসার আছে, কোনো অসুবিধা নাই, সেখানে যেতে পারে। তো বিডিওর তো অনেক কাজ আছে, সেখানে যদি গিয়ে মানে জমায়েত হয় তাহলে তো বিডিওর পক্ষেও না তো বলা যাবে না, বিডিও তো নিজে না বলবে না, কারণ উনি তো একটা আমাদের জনগণের আধিকারিক। সুতরাং সেখানে যাতে বীর না করে এইভাবে আমরা বুঝাবো। তো এই দুইটা বিষয়। আর একটা বিষয় হলো আরওআর পঞ্চায়েত থেকে পাওয়া যায়, এবং আরওআই কিন্তু অরিজিনাল দেওয়া লাগে। আর আরওআর এর কিন্তু একটা মেয়াদ আছে, যেমন ডিসি ইনকামেরও মেয়াদ আছে, কিন্তু মেয়াদ থাকলেও ডিসি ইনকাম কিন্তু যখন জমা দেয় তখন 6 মাসের মধ্যে হলেও, পরবর্তী সময়ে জমা দেওয়ার পরে 6 মাসের উপর হয়ে গেলেও কোনো অসুবিধা নেই ডিসি ইনকামের ক্ষেত্রে। কিন্তু আরওআর এর ক্ষেত্রে যেহেতু অরিজিনাল আমরা দিচ্ছি, সেখানে একটু প্রবলেম আছে। যাই হোক, জমা দেওয়ার সময় তো আপনারা জমা দিয়ে দেবেন, এটা কোনো অসুবিধা হবে না, এভাবে বলতে হবে ওটাদেরকে। আর অ্যাপ্লিকেশনের ফর্ম আমরা যথেষ্ট পরিমাণে আমরা দেব, যদি যাদের নাই তারা যাতে
অফিসে কালেকশন করে, অফিস থেকে নিয়ে যায়। যেমন খোয়াইতে আমরা কি সিস্টেম করেছি, খোয়াইতে পঞ্চায়েতে দিলে পরে আমরা এক পঞ্চায়েতে 25, 30, 40, 50 করে দিতে হয়, ফলে আমাদের খরচ কিন্তু অনেক বেড়ে যায়। তাই আমরা কি করি, সেখানে যে কেউ আসলেই আমরা ফর্ম দেই না, সেখানে দিতে লাগে যদি কন্যা সন্তান হয় তার কন্যা সন্তানের ডেট অফ বার্থ দেখাইতে হয় এবং রেশন কার্ড দেখাতে হয়, ফলে আমরা ফর্ম দিই। কারণ হাজার হাজার ফর্ম দেওয়ার পরে দেখা গেছে যে দরখাস্ত দেওয়ানোর সময় 1000 আর নেওয়ানোর সময় 5000 লয়ে যায়, মানে ফর্মটা 5000 লয়ে যায় আর জমা করে মাত্র 1000 বা 1200। এটা তো মিস ইউজ, এটা ফর্ম মিস ইউজ। সুতরাং আমরা এই সিস্টেমটা আমরা কোয়াইতে করেছি যে তাকে একটা রেশন কার্ড অবশ্যই দেখাতে হবে এবং তার যে 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 ক্রাইটেরিয়া বা ক্যান্সার যদি হয় তার ক্যান্সারের সার্টিফিকেট, HIV যদি হয় তার HIV সার্টিফিকেট, এরপরে তো আর যদি বয়স্ক ভাতা হয় বয়স্কর যে ওটা তার প্রুফ দেখাতে হবে, ফলে আমরা ফর্ম দিই। কিন্তু আমাদের এখানে তো সবাই এত জানে না, যেহেতু ইন্টারিয়ার এরিয়া এবং আমাদের এইটা স্পেশাল একটা ব্লক, সেখানে আমরা এত কড়াকড়ি করব না। আমরা ফর্ম দেব, কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিমণিরা একদম বুঝাইয়া পরিষ্কারভাবে জানাতে হবে। তো এইগুলি যাদের থাকে এবং ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক, এটা তো জানা আছে। তবে অনেক ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, ব্যাংক ওই মানদাতার আমলে সে ব্যাংকের নাম্বার করছে 10 বছর আগে, এই ব্যাংকের কোনো নাম্বারের কোনো ইউই নাই, আপ টু ডেটও নাই, কোনো আধারের লিঙ্কও নাই। এটা যদি জমা দেওয়া দেয়, কিন্তু যখন স্যাংশন হয় তখন কিন্তু টাকা ঢুকে না, তখন কিন্তু প্রবলেম হয় আমাদের। এবং তার অ্যাকাউন্টে তো টাকাই ঢুকে না, এটা যাতে না হয় এটা পরিষ্কার করে দিতে হইব। একদম আধার লিঙ্ক করাইয়া এক ফোনে প্রেজেন্ট আপ টু ডেট করাইয়া যাতে ব্যাংকের বইটা দেয়। এটার মধ্যে সমস্যা অনেক বেশি থাকে ব্যাংকের বইয়ের মধ্যে। এরপরে ভোটার আই কার্ডটা এগুলি তো লাগবে, এটা কোনো ম্যাটার না। আর ফটোর ব্যাপারে তো জানাই আছে, যদি কন্যা সন্তান হয় মা বাচ্চারে খুলে লইয়া ফটো তুলতে হইব, আর যদি বয়স্ক ভাতা হয় তার নিজের পাসপোর্ট সার্ট দিলেই হবে। ক্যান্সার, HIV এই ক্ষেত্রে তার সার্টিফিকেট লাগে এবং এটা খুব স্পেশাল, এটা কিন্তু জমা দেওয়ার সঙ্গে সঙ্গে স্যাংশন হয়ে যায়। এরপরে ইনসেনটিভ গার্ল চাইল্ড, এটা তো জানাই আছে। ইনসেনটিভ চাইল্ড গার্ল মানে কন্যা সন্তান, এটা একটা ফ্যামিলিতে 2 জন পায়, 2 জনের বেশি পাওয়া যায় না। এটাই একমাত্র ভাতা যেটা এখনো 500 টাকা, এটার বৃদ্ধি হয়েছে না। যাই হোক, আগামী দিনে হইতে পারে, কিন্তু 500 টাকা। আর গৃহ পরিচারিকা তো আমাদের স্কলারশিপ করে কমই আছে, কিন্তু অনেকে জমা দিচ্ছে। আমি দেখলাম কিছুদিন আগেও 1-2টা আমাদের হাতে এসেছে, সেখানে কিন্তু ক্রাইটেরিয়া আছে কোন বাড়িতে সে কাজ করে, ওই বাড়ি তার একটা আইডেন্টিটি কার্ড দিতে হবে। যেমন আমার বাড়িতে কাজ করে, তো তাহলে আমার একটা আই কার্ড লাগবে, আধার অথবা আমার যে কোনো একটা প্রুফ, একটা সার্টিফিকেট লাগবে। এবং আমি একটা লিখতে পুরা সিডিপি কইয়া যে এই যে লোকটি, এই যে মহিলা আমার বাড়িতে 3 বছর যাবত কাজ করে, 3 বছরের নিচে হইলে হইতো, 3 বছর যাবত আমার বাড়িতে কাজ করে। চিংকক এখন সিমন তা আবু খাই আবু কে সার্টিফিকেট না, মানে গৃহ পরিচারিকা। তো এই বিষয়গুলি আছে, আর তো আমার নাই কিছু, আর তো অনেক কাজ আছে আমাদের। তো যাই হোক, এখানে সম্মানিত এডিশনাল পিডিও এবং চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, ওনারা নিশ্চয়ই 1-2টা
বিষয়ে আলোকপাত করবেন। আমি আমার তরফ থেকে আবারও সবাইকে অভিনন্দন জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করলাম। যতনানম প্রবলেম। Hello. Abu chini gana wo chini o LPG ni je gramin bitarok je connection dinai boni beparo niyom kanon ba nong ni betul sujug subida borok riman nai borok kita nong ni gana wo chai kenari nai ang Probit Depormano kita Ostejo Phaya pa kita kop sanan bagai lam sobo. Puilano tini ni je Purbolok misara Indian Gramin Bitrok থেকে oro 141টা অঙ্গনবাড়ি সেন্টার নিউ কানেকশন দেনা হলে যে প্রোগ্রাম থেমনি ও প্রোগ্রামে তুইফাং তাই ওর অতিথি ফাজা চিনি এডিশনাল বিডিও স্যার বিএসসি চেয়ারম্যান স্যার তাই যত ওয়ার্কার হেল্পার নং যতন হামবাই जों दिनै नरनो 6টা মতো উদ্বোধন খাইয়ে রেনাই এরপরে খনা বা সনি বিসিঙ্গ বাদ বাকি जों সেন্টারে থাঙ্গে রেজানাই এরপরে নরনো সিলিন্ডার রিফুরো বা যেটা সেটিং রিফুরো আজ সেটন নর কাহনে বুঝিনারে দি চিনি করক থানায় কর্মচারী থানায় এরপরে নর যতন ফটো বুঝাই বাজি যারা ওয়ার্কার এবং মাস্টার ইনকাই রেগুলেটর বা নিনি পাইপ কোনো সমস্যা নই তহাকাই চিনি কর্মচারী অথবা চিনি অফিস ফোন খাইমানো ইনকাই আসক সাইনানি কক পাইছেন হামবা Hello. ধন্যবাদ। এখন আজকের এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তুলাসীকর আরডি ব্লকের এডিশনাল বিডিও স্যার মহোদয়। আমি স্যারকে ওনার সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। Ketemu perungka, ang additional video bisa dapat rumah. Hello, Tulasukar blog ni, sini video sar payah tong ni, payah Malaysia, lagi boni absence ang rasa baca. Lagi ini LPG gas new connection of AWC program Mazangai, sini Honorable Chairman BSc, Tulasukar RD blog, Sudi Bosaya, SDS Project Tulasukar. Orang mazak finai sini AWC worker supervisors jotono sini Tulasukar blog থেকে আমবাইটাই তলমং ইয়াফার और तो sini Sudi Bosaya पूरा डिटेल्स आलोचना खाइगा भागे माने अपन स्कीम नि प्रोजेक्ट नि बागै आंगु ताइ केदाल हे ताइ को साना गरे तबके ब्लॉक भाई जे आजि देश नि तो जे आबो का आइसा केदाल जाकसिन जों कायसा कायसा बाय केदाल जाक जों सिनि ब्लॉक जे 29टा तो लाइट डिपार्टमेंट बनि बिसिङो ओ आजि देश को कायसा खबजागो आइ सुंगो माने आजि देश नि बागै जों काम खाइ दङ जों को 2021 जों अभाय 5टा AWC tetap kita खाइ दङ তাই হিংকে সিনি পূর্বতক সে বারিবো এসে মডেল ভিলেজ হিসাবে जों आरो जों AWC टॉयलेट
किचन गार्डन आपको तो स्कीम खाई दंगो अब तो सोली दंगो खाली को ताकलाय बसर एक 22 फाइनाय ताई माने आज दिस ब्लॉग एक्चुअली कैसे भाई रिजल्ट जाक आगे ताई को सांको क्रिका आगे जतन पैसा सिनी प्लस ब्लॉग থেকে হামবার ইয়া করো और भाई मांगा लगे हम भाई थैंक यू হ্যালো বাবু কিচ্ছা হেলথ দিকে থানাইছেন তো হেলথের দিকে যাব গ্যাসের ইয়েটা যেমন ইম্পর্টেন্ট তেমনই কিন্তু আমাদের হেলথের ইম্পর্টেন্ট তো কিভাবে আমরা আগামী প্রথম 1 তারিখ জুলাই থেকে 14 তারিখ জুলাই পর্যন্ত আমাদের সার্ভে হবে এটা জাস্ট এটার বিষয়ে একটু আলোচনা করবেন আর বাকিরা তো আমরা আছি আমরা সবাই শুনবো এরপরে আমরা চেয়ারম্যান সাহেবের আমরা আলোচনা শুনবো এরপরে আমরা ওই গ্যাস উদ্বোধন আমরা শেষের দিকে থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ তুলাশিকর হাটি ব্লকের এডিশনাল বিডিও স্যার ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন এখন আদর্শ মাতৃত্ব অভিযানের ট্রেনিং প্রোগ্রাম আমাদের এই আদর্শ মাতৃত্ব অভিযানের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করার জন্য বেহালাবাড়ি হেমন্ত দেব স্মৃতি পিএসি থেকে আগত শ্রদ্ধেয় সুপারভাইজার সুব্রত আচার্য মহোদয় আমি শ্রদ্ধেয় সুব্রত বাবুকে ওনার মূল্যবান ক্লাস এবং আলোচনা পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই সেমিনারে উপস্থিত পলাশিকর ব্লক আধিকারিক মহোদয় এডিশনাল ব্লক আধিকারিক মহোদয় আমাদের এই প্রজেক্টের সিডিপিও স্যার মহোদয় এবং প্রজেক্টের সুপারভাইজার আমাদের বিভিন্ন অঙ্গনাদি সেন্টারের দিদিমণি আমাদের তুলাশিকর ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় চেয়ারম্যান সবাইকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের যে সামনের প্রোগ্রাম আদর্শ মাতৃত্ব অভিযান সেই সম্পর্কে আমি কিছু বক্তব্য রাখছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন আমরা আজকে এই সেমিনারে যারা আগত হয়েছেন বিশেষ করে দিদিমণি যারা আছেন আমাদের এই তুলাশিকর ব্লকের 2টা হাসপাতাল পিএইচসি হেমন্ত দেব স্মৃতি পিএইচসি এবং তুলাশিকর স্মৃতি পিএইচসি তো তুলাশিকর পিএইচসি অন্তর্গত যারা তারা জানি না তারা পিএইচসি লেভেলে বা সাব সেন্টার লেভেলে এই আদর্শ মাতৃত্ব অভিযানের উপর ট্রেনিং পেয়েছেন কিনা তো আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমাদের হেমন্ত দেববর্মা স্মৃতির অন্তর্গত 128 জন অঙ্গনাদি দিদিমণি খোয়াইয়ের 4টে গাঁও সভা সহ আমি সবাইকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের হেমন্ত দেববর্মা সবাই কিন্তু ট্রেন আগামী দিন আমাদের এলাকার সমস্ত আশাকর্মীদের নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করব বেহালাবাড়িতে এখানে 97 জন আশা আছে তো এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যারা কাজ করবে তারা যদি না জানে তারা যদি ট্রেন্ড না হয় তাহলে কাজগুলি সম্পন্ন করা সম্ভব না তো আমাদের আদর্শ মাতৃত্ব অভিযান শুরু হচ্ছে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই এক পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি চলবে এই 14 দিনের মধ্যে প্রথম 5 দিন শুধু সার্ভের কাজ এখানে আশা এবং অঙ্গনাদি
দিদিমণি তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে কাজটা করবে। পরের যে 6 তারিখ থেকে 14 তারিখ সেই কাজগুলি আমাদের সাব সেন্টার লেভেলে এমপিডব্লিউ সিএইচও তাদের কাজ। তো আমাদের বেহালাবাড়ির সব দিদিমণিরা কিন্তু ফর্মগুলি পেয়েছে, এবং যারা পায়নি হয়তো 10 থেকে 12 জনে পায়নি, এটা আমার জানা, কারণ গতকালকে ট্রেনিংয়ে 10-12 জন অ্যাবসেন্ট ছিল, আজকে হয়তো তারা এসেছে। বেহালাবাড়িতে গতকালকে 51 জনের 49 জনের ট্রেনিং হওয়ার কথা, 37 জন উপস্থিত হয়েছে। তো এর আগে আমরা বাচাই বাড়িতে 51 জনকে দিয়েছি, পশ্চিম সিঙ্গিচড়া আমরা 27 জনকে দিয়েছি, এবং আরও এখানে এই সিডিপি অফিসেও আমরা প্রায় 50 জনের মতো আমরা ট্রেনিং দিয়েছি। যাই হোক, তো আমাদের আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই প্রোগ্রাম করতে গিয়ে মূলত 60টা ফর্ম ফিল আপ করতে হবে। এই 60টা ফর্মের মধ্যে প্রথম 1, 2, 3 এই 3টি ফর্ম ফিল আপ করবে আমাদের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী যৌথভাবে। 4, 5, 6 এই 3টা ফর্ম ফিল আপ করবে আমাদের এমপিডব্লিউ, আর 7 আর 8 নম্বর 2টা ফর্ম আমরা পিএইচসি লেভেলে আমরা ফিল আপ করব। তো আমাদের মূল কাজটা হচ্ছে গ্রাসরুট লেভেলে অঙ্গনওয়াড়ি এবং আশা তারা যে ফর্মগুলি ফিল আপ করবো এই ফর্মের সামারি করবে আমাদের এমপিডব্লিউ যে সামারিটা দেবে সেটা আমরা কম্পাইল করব পিএইচসি লেভেলে। তো আমরা যদি নিচের লেভেলে যদি আমরা কাজের ত্রুটি বিচ্ছিন্ন করি, যদি ভুল করি, তাহলে কিন্তু এমপিডব্লিউ ভুল করবে, এমপিডব্লিউ ভুল করলে আমরাও ভুল করব। সুতরাং আমাদের কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, এবং আমি আজকে ফর্মটা নিয়ে ডিসকাস করব। আমি জানি খুব সহজ এবং সুন্দর একটা ফর্ম, কারণ একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ফর্মটা ডিসকাস করলে আপনারা দেখবেন কাজটা খুব বেশি কঠিন না, খুব সহজ কাজ। হ্যাঁ, তো ফর্মে আসার আগে মূলত এই প্রোগ্রামের তাৎপর্য, এই প্রোগ্রাম কেন শুরু হচ্ছে, এই প্রোগ্রামের প্রেক্ষাপট কি, সেই সম্পর্কে আমি 2টা কথা বলছি। প্রথমত, আদর্শ মাতৃত্ব অভিযান এই কর্মসূচি শুরু করার লক্ষ্যে বা পেছনে যে কয়েকটা কারণ, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতিটা গর্ভবতীর মহিলার গর্ভাবস্থায় 4টা ANC চেক আপ করা দরকার। আমাদের সমীক্ষায় দেখা গেছে শতকরা 63 জন মা, 63% মা, তারা ফার্স্ট টাইমস্টার, যেটা প্রথম যে পরিচর্যা, গর্ভাবস্থার যে প্রথম পরিচর্যা, শতকরা 63 জনে সঠিকভাবে পায়। বাকি 37 বা 37 জন মা প্রথম ANC চেক আপ সময় মতো করায় না। দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে যে 4টা ANC চেক আপ করার কথা, 4টা ANCর মধ্যে 4টা সম্পন্ন করে এমন মায়ের সংখ্যা 53%। শতকরা 53 জন মা 4টা ANC চেক আপ পাচ্ছে, তাহলে 47% মা ANC চেক আপের বাইরে থাকছে। তৃতীয় যে কারণ, সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা গর্ভবতী মায়ের মৃত্যুর একটা বড় কারণ হচ্ছে রক্তশূন্যতা। তো রক্তশূন্যতায় যাতে মায়ের মৃত্যু না হয়, তার জন্য আমরা গর্ভাবস্থায় যদি মায়েদেরকে 180টা ট্যাবলেট প্রত্যেককে আমরা সময় মতো দিতে পারি, তাহলে এই যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটের মাধ্যমে আমরা মায়ের রক্ত স্বল্পতা থেকে আমরা মাকে বাঁচাতে পারি। 4 নম্বর যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের দেশে প্রায় না, একদম সমীক্ষায় যেটা আমার কাছে রেকর্ড আছে, 89% মায়ের ডেলিভারি ইনস্টিটিউশনে হয়, অর্থাৎ হাসপাতালে ডেলিভারি হয়, এবং শতকরা 11 জন মা এখনো বাড়িতে ডেলিভারি হয়।
তো আমাদের এই আদর্শ মাতৃত্ব অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে 0% হোম ডেলিভারি, বাড়িতে ডেলিভারির পরিমাণটা 0-তে নিয়ে আসা। নেক্সট বা পরবর্তী যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের দেশে একটা বিরাট অংশ অল্প বয়সে বিবাহ হয়, অল্প বয়সে মা হচ্ছে, এদের বলা হয় টেনিস প্রেগনেন্সি বা টিনিস প্রেগনেন্সি বা টিনিস কাপল। তো এই যে যাদের যে সমস্ত মহিলা 18 বছরের নিচে গর্ভসঞ্চার করছে, সেটা কিন্তু মায়ের জন্য এবং শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণে আমাদের এই সার্ভের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো, আমরা সমীক্ষা করে দেখতে পারবো আমাদের এই অঞ্চলে কতটা মা টেনিস মাদার বা কম বয়সের মা। তো এটি কাপলের মাধ্যমে আমরা আনতে পারবো। তো আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে আগামী দিন একজন সুস্থ মা একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারবে, সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি। তো এটা হচ্ছে এই কর্মসূচির প্রেক্ষাপট বা কী কারণে এই স্কিমটা চালু করা হয়েছে। তো এই স্কিমের মাধ্যমে আমরা যে 2-3টা জিনিস আমরা করতে হবে, সেটা হলো এলাকার সমস্ত গর্ভবতী মায়ের সার্ভে এবং সমস্ত এলিজিবল কাপলের সার্ভে। তো আজকে তো অনেক লোক আছে, ফর্ম সবাইকে দেওয়া সম্ভব না, বা ফর্ম এখানে আনাও হয়নি। তো আপনারা ফর্ম পেয়ে যাবেন, আপনাদের সাব সেন্টার লেভেলে পেয়ে যাবেন। আর অনেকেই যারা ট্রেনিং তাদের কাছে ফর্মটাও মুখস্থ, আমার কাছেও ফর্ম মুখস্থ হয়ে গেছে, কারণ আমি 5-6টা জায়গার মধ্যে ট্রেনিং দিয়েছি, মানে মোটামুটি ফর্ম মুখস্থ। ফর্ম নাম্বার 1 যারা যেটা এটার মধ্যে সবচেয়ে বড় কথা, সবাইকে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেতে হবে। এই প্রোগ্রামে ঘরে বসে কাজ করলে হবে না, যে আমাদের রেকর্ড আছে, আমাদের খাতা আছে, রেজিস্টার দেখে আমরা ফিল আপ করে নেবো, এমন করলে কিন্তু হইতো না। প্রতিটা বাড়িতে যাইতেই হবে। প্রতিটা বাড়িতে যদি আমরা না যাই তাহলে আমাদের এই সমীক্ষা ফল আমাদের হাতে আসবে না। তো ফর্ম নাম্বার 1-এ আমরা প্রথমেই যাব, যে উপরে লেখা থাকবে কারা কারা সার্ভে করছে তাদের নাম, অঙ্গনাদির নাম, দিদিমণির নাম, আসার নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম বা সাব সেন্টারের নাম। তারপরে ডানে বামে 2টা বক্স আছে, 2টা বক্সে একটা বক্সে লেখা আছে যে আজকে প্রথম কোন বাড়িতে আমরা সার্ভে কাজ শুরু করেছি, তার বাড়ির মালিকের নাম, বাড়ির সিরিয়াল নাম্বার। আপনারা যেই বাড়ির থেকে শুরু করবেন কাজ, সেই বাড়ির নাম্বার হবে 1। দিনের শেষে যেটা, যেমন আপনারা 5 দিনের কাজ আজকে 1 নম্বর বাড়ি থেকে শুরু করলেন, 19 নম্বর বাড়িতে শেষ হলো। আগামীকালকে 20 নম্বর বাড়ি হবে আপনার 1 নম্বর বাড়ি, 20 থেকে শুরু হবে। তো এইভাবে আপনারা কাজ করতে হবে। তো প্রথম আমরা বাড়িতে গেলাম, প্রথম যে উপরের অংশে লেখা থাকবে যে কার বাড়িতে কাজ শুরু করছি, তার বাড়ির নাম্বার, ল্যান্ডমার্ক বলতে এই বাড়িটা কোন জায়গায় অবস্থিত, পঞ্চায়েত অফিসের সঙ্গে, মন্দিরের সঙ্গে, এরকম একটা যদি ঠিকানা থাকে। ডান দিকে আরেকটা বক্স আছে দিনের শেষে, শেষ বাড়ির নাম ঠিকানা, তাহলে আজকের দিনের শেষে নাম ঠিকানাটা লিখলেন কার বাড়িতে কাজটা শেষ হলো। তারপরে যে টেবিলটা আছে এখানের মধ্যে প্রথম লাইনে আছে বাড়ির নাম্বার, সিরিয়ালি বাড়ির নাম্বার লিখলেন, 1-2 করে এরকমভাবে লিখবেন। পরের কলমে থাকবে বাড়ির কর্তার নাম, এই পরিবারের যে গার্জেনের নাম। তারপরের কলমে থাকবে যে এই পরিবারের লোক সংখ্যা কত। তাহলে আমার বাড়িতে গেলেন, আমার বাড়িতে আমার গার্জেন আমার নাম লিখলেন, আমার পরিবারে কতজন লোক আছে, আমার বাড়িতে পরিবারের ধরেন 5 জন আছে, 5 লিখলেন, পুরা পরিবারের লোক সংখ্যা। তারপরের কলমটায় আছে যে এই পরিবারে গর্ভবতী মা আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ আর না আছে, হার মধ্যে একটা গোল চিহ্ন, না থাকলে নার মধ্যে গোল চিহ্ন। তো যদি গর্ভবতী মা থাকে হার মধ্যে গোল চিহ্ন দিবেন, দিয়া
আপনার গর্ভবতী থাকলে এই গর্ভবতীর মার নাম 2 নম্বর ফর্মে যাবে। যদি গর্ভবতী থাকে গর্ভবতী মায়ের নাম 2 নম্বর ফর্মে উঠাতে হবে। আর যদি গর্ভবতী এই পরিবারে না থাকে 2 নম্বর ফর্মে এই পরিবারের লেগে কিচ্ছু লিখতে হইতো না। শুধুমাত্র গর্ভবতী মা যদি থাকে তাহলে ওই নামটা 2 নম্বর ফর্মে যাবে। পরের যে কলম, এই কলমের মধ্যে আছে এই পরিবারে এলিজিবল কাপল আছে কি না। এলিজিবল কাপল বলতে প্রজননক্ষম দম্পতি, যে দম্পতি বা যে স্বামী স্ত্রী আগামী দিন বাচ্চা জন্ম দান করতে পারে, বাচ্চা জন্ম দান করার ক্ষমতা আছে বা সক্ষম, তাদেরকে বলা হয় এলিজিবল কাপল। নিয়ম অনুসারে সমস্ত বিবাহিত মহিলা যাদের বয়স 15 থেকে 49-এর মধ্যে তারা সবাই এলিজিবল কাপল। তাহলে এলিজিবল কাপল প্রত্যেক বাড়িতেই 1-2টা থাকবার কথা। যদি এলিজিবল কাপল না থাকে, নার মধ্যে গুল চিহ্ন দেওয়া আপনার এখানে কাজ শেষ। যদি হ্যাঁ থাকে, এলিজিবল কাপল যদি থাকে তাহলে হার মধ্যে গুল চিহ্ন দেওয়া এই কাপলের তথ্য ফিল আপ করা লাগবে 3 নম্বর ফর্মে। বুঝা গেল? তাহলে আমার ফর্ম নাম্বার 1-এ 2টা জিনিস, একটা হলো মায়ের গর্ভবতী মা আর একটা হলো এলিজিবল কাপল। যদি গর্ভবতী মা থাকে তাহলে এই গর্ভবতীর মায়ের নাম এন্ট্রি হইব 2 নম্বর ফর্মে। যদি কাপল থাকে তাহলে কাপলের নাম ফিল আপ করব 3 নম্বর ফর্মে। এই হচ্ছে 1 নম্বর ফর্মের কাজ। তাহলে 1 নম্বর ফর্মের থেকে আমরা কি কি পাইলাম, আবার এটাকে আমি সামারি করি। 1 নম্বর ফর্মের থেকে আমরা উপরের অংশটা ফিল আপ করলাম, কার বাড়ি কাজ শুরু করছি, কার বাড়ি শেষ করছি, বাড়ির নাম্বার, বাড়ির মালিকের নাম, বাড়ির লোক সংখ্যা, এই বাড়িতে গর্ভবতী মা আছে কি না। যদি তাকে হাড় মধ্যে গোল চিহ্ন, আপনারা রাইট চিহ্ন দিয়েন না। রাইট চিহ্ন দিলে অনেক সময় এমন জায়গায় রাইট চিহ্ন দেওয়া হয় এটা হা হয়েছে না না হয়েছে বোঝা যায় না, সেই কারণে রাউন্ড দিবেন। তাহলে গর্ভবতী মা থাকলে হাড় মধ্যে একটা গোল চিহ্ন দিবেন, না হইলে নার মধ্যে গোল চিহ্ন দিবেন। যদি গর্ভবতী মা থাকে তাহলে এই মায়ের নাম 2 নম্বর ফর্মে ফিল আপ হবে। যদি গর্ভবতী মা না থাকে 2 নম্বর ফর্মে কিচ্ছু লেখন লাগবে না। পরের কলমটা তুল কাপুল। যদি কাপুল থাকে হার মধ্যে গুল চিহ্ন, না হইলে নার মধ্যে গুল চিহ্ন। যদি কাপুল থাকে তাহলে এই কাপুলের নাম 3 নম্বর ফর্মে উঠবে। তো 2 নম্বর আর 3 নম্বর ফর্মটা একটু বড়। এটার মধ্যে সেই 2 নম্বর ফর্মে আমরা যখন যাবো, 2 নম্বর ফর্মে যখন যাবো, 1 নম্বর ফর্মের তথ্যগুলি ওই 2 নম্বরে আসবো। 2 নম্বর ফর্মে আমাদের কি করতে হবে, প্রথমেই যে সার্ভে করছে তার নাম, আশা এবং অঙ্গনাদির নাম, তারপরে হলো এমপিডব্লিউর নাম, তারপরে টেবিলের মধ্যে কি আছে, প্রথম হইল বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার আমরা কোনটা দেব, গর্ভবতী মহিলা যে বাড়িতে পাইছি। আজকে আমরা 19টা বাড়ি সার্ভে করছি। তো 1, 2, 3, 4, 5 এই 5টা বাড়িতে গর্ভবতী নাই, 6 নম্বর বাড়িতে যাই গর্ভবতী পাইছি। তাহলে 2 নম্বর ফর্মের প্রথম যে বাড়ির নাম্বার এখানে 6 হইব, মানে 6 নম্বর বাড়ির গর্ভবতীটা। তাহলে বাড়ির নাম্বার 6 লিখলাম, গর্ভবতী মহিলার নাম লিখুন, মহিলার বয়স লিখুন, মহিলার স্বামীর নাম লিখুন, মহিলার বা তার স্বামীর ফোন নাম্বার লিখুন। তারপরে কইছে এনসিপি কার্ড আছে কিনা, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। আমরা যে গর্ভবতী মা বা বাচ্চাদের টিকাকরণের পরে যে একটা কার্ড দেই, ইমিউনাইজেশন কার্ড, এটার নাম হলো এমসিপি কার্ড। এমসিপি কার্ড আছে কিনা, যদি থাকে হাড় মধ্যে গোল চিহ্ন, না থাকলে নার মধ্যে গোল চিহ্ন।
নেক্সট হচ্ছে লাস্ট মাসিকের তারিখ, হ্যাঁ, LMP তারিখ। আমরা আশা, অঙ্গনাদি, MPW সবাই এই জিনিসটা জানে, LMP আর EDD এটা সবাই জানে। তাহলে যেহেতু গর্ভবতী তার LMP ডেট লাস্ট মাসিকের তারিখ, এটা এখানে লিখতে হবে। তারপরে আছে TD, আগে TT দিত, এখন TD। এই TD দেখছি ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, হ্যাঁ, আর বুস্টার ডোজ। তাহলে ফার্স্ট ডোজ যদি লেখা থাকে তারিখটা, সেকেন্ড ডোজ দিলে তারিখটা লিখবেন। আর যারা বুস্টার ডোজ লয় তাদের ফার্স্ট আর সেকেন্ড লাগে না, হ্যাঁ, বুস্টার ডোজের মধ্যে তারিখটা। আমরা বুস্টার কারে দেই? আগের প্রেগনেন্সি যদি 3 বছরের মধ্যে, হ্যাঁ, আরেকবার যদি প্রেগনেন্সি হয়ে পড়ে, আগের বাচ্চার 3 বছরের মধ্যে যদি পুনরায় প্রেগনেন্সি হয়ে পড়ে, তাহলে এটারে বুস্টার। তো বুস্টার তো সবাই লাগে না, তো যাদের বুস্টার আছে তাদের বুস্টার এন্ট্রি দিলে হবে। এটা গেল আমাদের টিকাকরণের পার্ট। তারপরে ANC চেক আপ 4টা চেক আপ, প্রাক প্রসব পরিচর্যা, অ্যান্টিনেটাল কেয়ার। আমাদের স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী 4টা চেক আপ 4টা টাইমে করানো লাগে। প্রথম চেক আপ 12 সপ্তাহের মধ্যে, গর্ভ সঞ্চারের 12 সপ্তাহ বা 3 মাসের মধ্যে প্রথম চেক আপ। দ্বিতীয় চেক আপ 14 থেকে 26 সপ্তাহের মধ্যে, মাসের হিসেবে হলে 3.5 মাস থেকে 4.5 মাসের মধ্যে দ্বিতীয় চেক আপ। তৃতীয় চেক আপ হলো 28 সপ্তাহ থেকে 34 সপ্তাহের মধ্যে, 7 মাস থেকে 8.5 মাসের মধ্যে তৃতীয় চেক আপ। আর চতুর্থ চেক আপ হচ্ছে 9 মাস বা 36 সপ্তাহের সময়ে। তাহলে আমরা সময়ের চেক আপ সময়ে করতে দিব। এই চেক আপগুলি যদি হয়ে থাকে এখানে ডেটগুলি মেনশন করতে দিব। ফার্স্ট ANC কবে হয়েছে, সেকেন্ড কবে, থার্ড কবে, ফোর্থ কবে। এই পর্যন্ত করলেই পরম শেষ। বাকি এখানে 6-7টা লাইন আছে, এই জায়গাটা আমাদের MPW ফিল আপ করব। ঠিক আছে, তাহলে 2 নম্বর ফর্ম শেষ। এইবার আমরা যাব 3 নম্বর ফর্মে। 3 নম্বর ফর্মটা হলো কার লেখা? ইলিজিবল কাপল যারা, প্রজননক্ষম দম্পতি যারা, তাদের জন্য। তাহলে আমরা ওই প্রথম পর্ব থেকে আমরা আবার টাইম নেব। প্রথম যে ফর্ম ফিল আপ করলাম, আজকে 19টা বাড়ি দিয়েছি, যে প্রথম বাড়িতে আমরা পাইলাম কাপল একজন, হ্যাঁ, দ্বিতীয় বাড়িতেও কাপল পেলাম। কাপল সবের বাড়িতে থাকবো, কেউ বাড়িতে একজন থাকবো, কেউ বাড়িতে 2জন থাকবে। শাশুড়িও কাপল, আবার ছেলের বউ কাপল হইতেই পারে। শাশুড়ি বয়স যদি 49-এর নিচে হয়, আর ছেলের বউ তো অবশ্যই কম বয়সে, তাহলে এক বাড়িতে আমার 2টা কাপলও থাকতে হবে। তাহলে কাপল হইলে কাপলের নাম আমরা 3 নম্বর ফর্মে ফিল আপ করি। একরকমই 2 নম্বর জন্য ফিল আপ করছিল, এইরকমই। তো সেম 3 নম্বর ফর্মে উপরে আমরা কে কে সার্ভে করছে তাদের নাম, এখানে আশা এবং দিদিমণির নাম লিখলাম। তারপরে এলাকার নাম, যার যার পাড়ার নামটা লিখলাম। তারপরে হলো MPW নাম। তারপরে আছে মূল ফর্মে যদি আমরা যাই, বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার কোনটা দেবো? যে বাড়িতে কাপল কইছি সেই বাড়ির নাম্বারটা। ওই 1 নম্বর ফর্মে 1 নম্বর বাড়ি যদি কাপল হয়, তাহলে এখানেও বাড়ির নাম্বারে 1 করব। 1 নম্বর বাড়ির 5 নম্বর বাড়িটা যদি 1 নম্বর ফর্মের 5 নম্বর বাড়ি যদি কাপল হয়, তাহলে এখানেও 5 হইব বাড়ির নাম্বারটা। তাহলে লিখলাম বাড়ির নাম্বার। তারপরে কলমে আছে ভিজিটের তারিখ, আমরা কোন দিন সার্ভে করতেছি। আমরা সার্ভে হলো জুলাইয়ের 1 তারিখ থেকে 5 তারিখ, এর মধ্যে যে দিন আপনি এই বাড়িতে সার্ভে করছেন ওই তারিখটা এখানে দিতে হবে। নেক্সট হলো মহিলার নাম, যে আমরা কাপল পাইছি, কাপল, হ্যাঁ, কাপল মহিলার নাম লিখলাম, বয়স লিখলাম, স্বামীর নাম লিখলাম, মোবাইল নম্বর লিখলাম। এইবার বলছে এই পরিবারে জীবিত শিশুর সংখ্যা কত। যেহেতু কাপল, প্রথমটা কিন্তু আমরা লিখছি
1 নম্বর পর্বে কিন্তু লিখছি এই বাড়ির লোক সংখ্যা, পুরো বাড়ির লোক সংখ্যা। আর 3 নম্বর পেজে আমরা লিখব কাপুলের বাচ্চা কয়টা। তা আমার বাড়িতে গেলেন, আমার বাড়িতে আমার 1 ছেলে 1 মেয়ে ধরেন, তাহলে এখানের মধ্যে কি লাগবো 2, মানে আমার বাচ্চার সংখ্যা, আমি স্বামী স্ত্রী আমরা কিন্তু লাগবে, বুঝছে এখানে কাপুলের বাচ্চা কয়টা। তারপরে হলো শেষ মাসিকের তারিখ। তো এই কাপুলের শেষ মাসিকের তারিখ আমরা লিখতে হবে। তো অনেকের ক্ষেত্রে শেষ মাসিকের তারিখ পাইলেন, কিছু কিছু ক্ষেত্রে পাইতেন না। এটার ক্ষেত্রে কিতা করতে হবে, অনেকে আছে যেহেতু কাপুল 49 বছর বয়স পর্যন্ত, হ্যাঁ, কারো মাসিক হয়তো দেখবেন 40, 42 বা 45 বছরে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা সরকারি নিয়ম অনুযায়ী 49 বয়স পর্যন্ত সে কাপুল। তো যদি কয় যে আমার তো এলএমপি তারিখ বা লাস্ট মাসিক 2 বছর আগে হয়ে গেছে, 2 বছরের মধ্যে আর হয়েছে না, তখন 2 বছরের আগের তারিখ কেউ মনে থাকতো না, মনে থাকবার কথা না। তখন আপনি যেদিন সার্ভে করছেন এর থেকে 2 বছর আগে সন টাকা দিয়ে দিলেন। যেমন আমরা 2022 সালে যদি 3 বছর ধরে আমার মাসিক বন্ধ হয়ে গেছে, তো 22 থেকে 3 গেলে 2019, মানে 2019 হলো লাস্ট মাসিকের ডেট লাগতো না, লাস্ট মাস। তার এটা দিয়ে বোঝা যাবে 2019-এর পরে তাই আর মাসিক হয়েছে না। ক্লিয়ার? যদি দেখা যায় অন্য একটা কেস, যেমন 6 মাস আগে যদি দেখা যায় 6 মাস আগে বাচ্চা হয়েছে, তো আমরা জানি একজন মা যতদিন পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াইব ততদিন পর্যন্ত মাসিকটা একটু দেরিতে হয়। এই কথার অর্থ না যে 3 বছর লাগা তোর দুধ খাওয়াইলো 3 বছর মাসিক হইতো না, এমন না। অন্তত 7, 8 মাস, 9 মাস পর্যন্ত হয় না। তাহলে আমরা যদি দেখি যে কোনো বাচ্চার কোনো মা সে কিন্তু কাপুল, 6 মাসের বাচ্চা আছে সেও কিন্তু কাপুল, সে আগামী দিন বাচ্চা জন্ম দিতে পারে, তাহলে সে কাপুল। তাহলে তার আমরা এলএমপি ডেট কেমনে পাবো? তার এলএমপি ডেট তো আমরা পাইতাম না। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে লিখে দেবো LM। L বলতে ল্যাকটেটিং, M বলতে মাদার। ল্যাকটেটিং মাদার মানে স্তন্য দানকারী মা। বুঝা গেল? তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমি বুঝুন এই কাপুলের 6 মাস বা 7 মাসের একটা বাচ্চা আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। পরের যে অংশটা এখানে আছে যে যেহেতু এলিজিবল কাপুল, তারা আগামী দিন যাতে যত দেরিতে পারে সন্তান আসে এই চিন্তা ভাবনায় চলতেছে। তারা ফ্যামিলি প্ল্যানিং, কোন ফ্যামিলি প্ল্যানিং এর মেথড তারা ইউজ করতেছে, পরিবার পরিকল্পনার কোন পদ্ধতি তারা মাইনা চলে। এখানের মধ্যে কয়েকটা জিনিস উল্লেখ করে দিছে। যদি কয় যে আমাদের মহিলা যদি কয় আমি মালা খাই, মালা ট্যাবলেট খাই, কন্ট্রাসেপটিভ পিল মালা, তাহলে মালা হইলে MALA মালা। এই মালার শুধু M কথাটা এখানে লিখবেন। এই কাপুলের লাইনে এখানে কোটাটার মধ্যে লিখবেন M লেখা থাকলে M পর মালা, মালার M লেখা থাকলে আমরা বুঝুক এই মহিলার মালা খায়। যদি কয় যে কন্ডম ইউজ করি, আমার স্বামী কন্ডম ইউজ করি, তাহলে কন্ডম লিখতে COM, COM DOM, কন্ডম না, তো কন্ডমের C এখানে কিন্তু